ডিয়ার স্টুডেন্টস, ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 3 আন্ডার সিসিএফ সিস্টেম। আমি শুভাশিস ভট্টাচার্য, আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, থার্ড সেমিস্টারে তোমাদের পরীক্ষা এসে গিয়েছে। রেগুলার কিন্তু আমি তোমাদের এখন ভিডিও দিতে যাচ্ছি। রেগুলার আমার ভিডিওগুলো ফলো করো আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করো। যাই হোক, আজকের আমি তোমাদের ডিরেক্ট ট্যাক্সেশন 1-এর মানে নতুন একটা চ্যাপ্টার পড়বো, সেটা হলো ক্যাপিটাল গেইন। দেখো, ক্যাপিটাল গেইন থেকে হয়তো বলতে গেলে পরীক্ষায় ছোট অঙ্ক আছে, কিন্তু ক্যাপিটাল গেইন চ্যাপ্টারটা এর এফেক্টটা কিন্তু অনেক অঙ্কের উপরেতে পড়ে। কাজে ক্যাপিটাল গেইন কিন্তু আমাদের কিন্তু খুব ভালো করে জানতে লাগবে, বিশেষ করে রুলটা কিন্তু অনেক বড়। ঠিক আছে, তো আজকের আমি যতখানি সম্ভব, দেখো পুরো রুলটা কিন্তু একদিনে যদি বোঝাতে যাই তাহলে কিন্তু অঙ্ক তুমি একসঙ্গে কিন্তু তোমরা নিতে পারবে না একসঙ্গে। যার জন্য ছোট ছোট করে রুল বুঝিয়ে কিন্তু তোমাকে আগে অঙ্কটাকে শুরু করতে হবে। তারপর যখন আমি অঙ্কগুলো করাবো, 4-5টা অঙ্ক আমি তোমাদের, ছোট ছোট অঙ্ক হয়, 4-5টা অঙ্ক আমি ভিডিও করে দেবো, দেখবে তখন পুরো রুলটা কিন্তু আমাদের কভার হয়ে গিয়েছে। তো আগে আমি শুরু করি যে ক্যাপিটাল গেইন কাকে বলে। শোনো, ক্যাপিটাল গেইন মানে হলো যে কোনো ক্যাপিটাল নেচারের অ্যাসেট সেল করে যে ইনকামটা হয় সেটাকে আমরা ক্যাপিটাল গেইন বলি। ঠিক আছে, ক্যাপিটাল নেচারের অ্যাসেট সেল করতে হবে। তো এবার জানতে হবে ক্যাপিটাল নেচারের অ্যাসেট কোনগুলো। শোনো, ক্যাপিটাল নেচারের অ্যাসেট কোনগুলো সেটা জানার থেকে, কারণ ক্যাপিটাল নেচারের অ্যাসেট কিন্তু প্রচুর, কোনগুলো ক্যাপিটাল নেচারের অ্যাসেট নয় সেটা জানাতে কিন্তু বেটার। তো কোনগুলো এগুলো হলো ক্যাপিটাল নেচারের অ্যাসেটের এক্সেপশন। তার এইগুলো সেল করলে কিন্তু ক্যাপিটাল গেইনের ট্যাক্স পে করতে হবে না, যেগুলোকে আমি এক্সেপশন বলছি। বুঝতে পারলে? এগুলো ক্যাপিটাল অ্যাসেটই না। তার মধ্যে প্রথমে কি বলছি, বিজনেসের স্টক ইনটেক। তার বিজনেসের স্টক সেল করলে কিন্তু ক্যাপিটাল গেইনের ট্যাক্স পে করতে হবে না, যেহেতু ওটা ক্যাপিটাল নেচারাল অ্যাসেট না। সেকেন্ড হলো আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড। ঠিক আছে, এগ্রিকালচারাল ল্যান্ডের কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ড যেখানে হিউম্যান ব্রেন অ্যান্ড স্কিল অ্যাপ্লাই করে, ঠিক আছে, হিউম্যান ব্রেন অ্যান্ড স্কিল অ্যাপ্লাই করে যেখানে চাষবাস করা হয়। ঠিক আছে, কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ডের ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী কিন্তু ডেফিনেশন দিয়ে দেওয়া আছে যে কোনো মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন বা কি ক্যান্টনমেন্ট এরিয়া যাদের পপুলেশন 10,000 বা তার কি বেশি, সেই সমস্ত জায়গায় যে জমিগুলো রয়েছে, হাজার সেখানে তুমি ধান চাষ করলেও সেগুলো কিন্তু কখনো কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হবে না। ঠিক আছে, ভুল বলছি, সেগুলো কখনো এগ্রিকালচারাল ল্যান্ড হবে না। ওই ল্যান্ড তুমি যদি সেল করো, তোমাকে কিন্তু ক্যাপিটাল গেইনের আন্ডারে ট্যাক্স পে করতে হবে। ঠিক আছে, তাহলে কোনো মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট এরিয়া, এই সমস্ত এরিয়ার মধ্যে যাদের পপুলেশন 10,000 বা তার বেশি, তার মধ্যে যে জমিগুলো আছে সেগুলো কখনো ক্যাপিটাল সেগুলো কখনো এগ্রিকালচারাল ল্যান্ড হবে না। প্লাস এদের আবার রুল দিয়ে দেওয়া আছে যে এদের যে লাস্ট লোকাল লিমিট, সেখান থেকে 2 কিলোমিটার অবধি যে জমিগুলো, সেগুলোকে ক্যাপিটাল অ্যাসেট ধরা হয় না। বা কিছু কিছু ক্ষেত্রে ওর লাস্ট লোকাল লিমিট থেকে 6 কিলোমিটার এরিয়া আছে, যেগুলোকেও, যার মধ্যে যে জমিগুলো হবে সেগুলোকে আমরা এগ্রিকালচারাল ল্যান্ড বলবো না। আবার কিছু কিছু জায়গায় 8 কিলোমিটার অবধি এরিয়া দিয়ে দেওয়া আছে। তার মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এদের মধ্যে তো হলে তো হচ্ছেই না, বা ক্যান্টনমেন্ট এরিয়া এদের মধ্যে হলে তো হচ্ছেই না। আবার কিন্তু পপুলেশনের আমাদের ভাগ দিয়ে দেওয়া আছে, কিছু কিছু ক্ষেত্রে বলে দেওয়া আছে, যেরকম ধরো বলে দেওয়া আছে 10,000 বা তার বেশি, কিন্তু 1 লাখ যেখানে এক্সিড করছে না, সেখানে বলা আছে ওদের ওই এরিয়ার মধ্যে হলে তো সেগুলো তো এগ্রিকালচারাল ল্যান্ড হবেই না। প্লাস ওদের যেখানে লাস্ট লোকাল লিমিট, তারপর থেকে 2 কিলোমিটারের মধ্যেও যে জমি হবে, এদের লাস্ট লোকাল লিমিট থেকে, সেগুলোকে কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ড হিসেবে মানা হয় না। ঠিক আছে, কোনো শহরের পপুলেশন যদি তোমার মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, এদের যদি 10 লাখ বা তার যদি বেশি হয়ে যায়, 1 লাখ বা তার যদি বেশি হয়ে যায় পপুলেশন, প্রথমটা কি বললাম, 10,000 হলে তো সেগুলোকে তো মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, তাদের পপুলেশন যদি 10,000 বা তার বেশি হয়, সেগুলো এগ্রিকালচারাল ল্যান্ড হচ্ছে না। প্লাস মধ্যে কেন বাইরে যে জমিগুলো, সেগুলোকে আমরা ধরবো না, কিন্তু তার লোকাল লিমিট দিয়ে দেওয়া আছে। যেরকম 10,000 বা তার বেশি, কিন্তু তোমার 1 লাখ এক্সিড করছে না, সেখানে কি বলে দেওয়া আছে যে ওদের লাস্ট লোকাল লিমিট থেকে 8 কিলোমিটারের মধ্যে, 8 কিলোমিটার বিয়ন্ড দ্য লাস্ট লোকাল লিমিট অফ সাচ মিউনিসিপ্যালিটি অর কর্পোরেশন, সেগুলোকে কিন্তু আমরা এগ্রিকালচারাল ল্যান্ড বলবো না। কিছু কিছু ক্ষেত্রে আবার আছে, রুল আছে, যেখানে ওদের লাস্ট লোকাল লিমিট থেকে 6 কিলোমিটারের মধ্যে হলেও সেগুলো এগ্রিকালচারাল ল্যান্ড হবে না। আবার কিছু কিছু জায়গায় রুল আছে যে ওদের লাস্ট লোকাল লিমিট থেকে তোমার 10 কিলোমিটারের মধ্যে যে জমিগুলো থাকবে, ঠিক আছে, সেগুলোকে কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ড হবে না। তার বাইরে যে জমিগুলো, সেখানে তোমাকে হিউম্যান ব্রেন অ্যান্ড স্কিল অ্যাপ্লাই করে চাষবাস করতে হবে। তার কি কোনো স্পন্টেনিয়াস গ্রোথ যদি হয়, অটোমেটিক অনেক সময় কিন্তু গাছ জন্মে যায়, ঠিক আছে, সেইগুলোকে কেটে সেই জমিগুলোকে তুমি যদি এখন
সেল করো, তাহলে সেগুলোকে কিন্তু এগ্রিকালচার ল্যান্ড হিসেবে মানা হবে না। ওগুলোকে কিন্তু মানে ওটা এগ্রিকালচার ল্যান্ড মানে ক্যাপিটাল অ্যাসেটের কিন্তু এক্সেপশনের মধ্যে কিন্তু এলো না। তাহলে আমি বললাম বিজনেস স্টকিং ট্রেড, আর বললাম যে এগ্রিকালচার ল্যান্ড। থার্ডটা আমাদের হলো তোমার পার্সোনাল এফেক্ট। হ্যাঁ, এবার পার্সোনাল এফেক্ট বলতে শোনো, পার্সোনাল এফেক্ট বলতে কাকে বলে পার্সোনাল এফেক্ট? না, যেগুলোকে আমরা কিন্তু সবসময় আমাদের মানে ডে টু ডে মানে জীবনেতে আমরা যেগুলোকে আমরা সবসময় ইউজ করি, কাছাকাছি সবসময় রাখি, ঠিক আছে। কিন্তু এর কিন্তু কিছু কিছু এক্সেপশন আছে। কিগুলো? না, কোনো জুয়েলারি বা পার্সোনাল এফেক্ট, কোনো জুয়েলারি বা হচ্ছে কি তোমার প্রেসিয়াস মেটাল, এগুলো কিন্তু তোমার পার্সোনাল এফেক্ট হবে না। তার মানে পার্সোনাল এফেক্ট হলে সেটার জন্য ক্যাপিটাল গেনের ট্যাক্স পে করতে হবে না, কারণ ওটা ক্যাপিটাল অ্যাসেটের এক্সেপশন। কিন্তু জুয়েলারি বা মানে তোমার প্রেসিয়াস মেটাল, এগুলো কিন্তু কখনো পার্সোনাল এফেক্ট না, তার মানে এগুলো সেল করলে ক্যাপিটাল গেনের ট্যাক্স দিতে হবে। কোনো ড্রয়িং, পেন্টিং, তোমার হচ্ছে আর্কিওলজিক্যাল কালেকশন, এগুলো যদি সেল করো তোমাকে কিন্তু ক্যাপিটাল গেনের আন্ডারে ট্যাক্স পে করতে হবে, কারণ এগুলো কিন্তু পার্সোনাল এফেক্ট হচ্ছে না। সোজা কথা, পার্সোনাল এফেক্ট বলতে কি কি আসে? ফার্নিচার বোঝায়, তোমার ইউটেন্সিল বোঝায়, পার্সোনাল অ্যাপারেল বোঝায়, ঠিক আছে। এইগুলো হলো আমাদের পার্সোনাল এফেক্টের মধ্যে পড়ে। আর পরে তোমার হচ্ছে কি মোটর কার, ঠিক আছে। মোটর কার, তোমার ফার্নিচার, ইউটেন্সিল বললাম, পার্সোনাল অ্যাপারেল, এইগুলো সেল করলে এগুলোকে পার্সোনাল এফেক্ট বলে, মানে এগুলো সেল করলে ক্যাপিটাল গেনে ট্যাক্স পে করতে হবে না। এই তিনটে মেন জিনিস হলো। এছাড়া বাইরের আমাদের কিছু স্পেশাল বন্ড বলে দেওয়া আছে, এইগুলো ক্যাপিটাল অ্যাসেট নয়। এছাড়া এই বন্ড যেগুলো বললাম, এছাড়া বাদ বাকি যে কোনো মানে অ্যাসেট, সেগুলো কিন্তু সব ক্যাপিটাল নেচারের অ্যাসেট। এবার আমি বলবো যে ক্যাপিটাল নেচারের অ্যাসেটগুলো দু রকমের হয়, একটা হলো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, আর একটা হলো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। তো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেল করি যে ট্যাক্সটা আমাদের পে করতে হয় সেটাকে বলা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেন। আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেল করে যে গেনটা আমাদের হয় বা ট্যাক্সটা যেটা আমরা পে করবো সেটাকে বলবো লং টার্ম ক্যাপিটাল গেন, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল অ্যাসেটের নেচারের উপরে ডিপেন্ড করবে যে আমাদের শর্ট টার্ম ক্যাপিটাল গেন হবে কি লং টার্ম ক্যাপিটাল গেন হবে। তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট কোনগুলো হয়? না, যদি কোনো অ্যাসেট আপ টু 36 মান্থ হোল্ড করে, মানে 36 মান্থ অবধি হোল্ড করে যদি সেল করা হয়, সেগুলোকে শর্ট টার্ম মানে ক্যাপিটাল অ্যাসেট হবে, ক্যাপিটাল অ্যাসেট বলে। আর মোর দ্যান 36 মান্থ হোল্ড করে সেল করলে সেগুলোকে কিন্তু লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলে। শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেল করলে সেটাকে মানে শর্ট টার্ম ক্যাপিটাল থেকে যে গেনটা আসে বা লসটা যেটা আসবে, শর্ট টার্ম ক্যাপিটাল গেন বা শর্ট টার্ম ক্যাপিটাল লস। আর লং টার্ম নেচারের ক্যাপিটাল নেচারের অ্যাসেট সেল করে যে গেন বা লস হবে সেটাকে আমরা লং টার্ম ক্যাপিটাল গেন বা লং টার্ম ক্যাপিটাল লস বলবো। তাহলে আপ টু 36 মান্থ হোল্ড করে সেল করলে শর্ট টার্ম, আপ টু আর মোর দ্যান 36 মান্থ হোল্ড করে সেল করলে লং টার্ম। এইবারে এই 36 মান্থ কিন্তু সব অ্যাসেটের বেলায় কিন্তু অ্যাপ্লিকেবল না, ঠিক আছে। আমাদের এই 2000 মানে 24-এর 24/7 মানে জুলাই থেকে কিন্তু রুল কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। 24/7/2024 থেকে কিন্তু স্পেসিফিক্যালি কিছু কিছু অ্যাসেটের জন্য কিন্তু রুল চেঞ্জ হয়েছে। কিছু কিছু আমি বলে দিই। তোমার হচ্ছে কি লিস্টেড ইকুইটি শেয়ার বা লিস্টেড প্রেফারেন্স শেয়ার, বা হচ্ছে কি তোমার কোনো লিস্টেড তোমার হচ্ছে কি ডিবেঞ্চার, মানে গভর্নমেন্ট বন্ড, এগুলোর বেলায় কিন্তু রুল হচ্ছে কি তোমার 12 মান্থস, 36 মান্থ কিন্তু না। তাহলে এই অ্যাসেটগুলো আপ টু 12 মান্থ হোল্ড করে সেল করলে শর্ট টার্ম হবে, 12 মান্থের বেশি হয়ে গেলে কিন্তু লং টার্ম হয়ে যাবে। কি কি বললাম? যে লিস্টেড ইকুইটি শেয়ার বা লিস্টেড প্রেফারেন্স শেয়ার, আর তোমার বললাম কি যে ডিবেঞ্চার মানে অর গভর্নমেন্ট বন্ড, যেগুলো কিন্তু লিস্টেড, ঠিক আছে। তাহলে এইগুলো মানে রুল কি বললাম যে আপ টু 12 মান্থ অবধি হোল্ড করে সেল করলে শর্ট টার্ম হবে, 12 মান্থের বেশি হোল্ড করে সেল করলে কিন্তু লং টার্ম হবে। আর কিছু কিছু অ্যাসেটের বেলায় এই রুলটা আছে তোমার 24 মাস। সেটা কোন কোন? না, আনলিস্টেড শেয়ার অর আনলিস্টেড ডিবেঞ্চার, ঠিক আছে। এদের বেলা হচ্ছে কি তোমার 24 মান্থ। আর হচ্ছে কি তোমার ল্যান্ড অর বিল্ডিং, ঠিক আছে। এদের বেলা রুল আমাদের বলে দেওয়া আছে কিন্তু 24 মান্থ। তাহলে 20 মান্থ। তাহলে কি কি বললাম? আনলিস্টেড শেয়ার বা আনলিস্টেড ডিবেঞ্চার, এদের বেলা রুলটা হলো তোমার 24 মাস। আর তোমার ল্যান্ড অর বিল্ডিং, এদের বেলা রুলটা আমাদের হলো কিন্তু 24 মাস, ঠিক আছে। তাহলে কোনগুলো শর্ট টার্ম, এরকম অঙ্ক তোমাকে পরীক্ষা থাকে, কিছু মানে অ্যাসেট বলে দিল, তাদের হোল্ডিং পিরিয়ডটা বলে দিল, তোমাকে শুধু বার করতে হবে যেটা শর্ট টার্ম কি ক্যাপিটাল শর্ট টার্ম নেচার না লং টার্ম নেচারের অ্যাসেট, সেটাকে তোমাকে কিন্তু বার করতে হবে। ক্যাপিটাল গেনের মানে তোমাকে যে শুধু যে অঙ্ক দেবে তা কিন্তু না, এর থেকে থিওরি কিন্তু 5 মার্কসের তোমাকে দেবে, যেগুলো কিন্তু খুব সহজ লেখা। তার জন্য আমি বললাম ক্যাপিটাল গেনটাকে পুরো পড়ে যাওয়া উচিত। এখান থেকে ছোট ছোট এমন অঙ্ক দেবে না তোমার 2 মিনিটের মধ্যে তোমার অঙ্ক হয়ে যাবে 5 মার্কসের, যেখানে দেখা যাবে একটা 5 মার্কসের অঙ্ক করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে,
বুঝেছো? কাজে পাই টু পাই রুল আমাদের কিন্তু জেনে যেতে হবে। আচ্ছা, এরপর আমি বলবো যে কিছু কিছু অ্যাসেট আছে, হ্যাঁ, যেগুলোতে তোমার, তার আগে আমি ফর্মুলাটা বলে দিই। শর্ট টার্ম ক্যাপিটাল গেন আমরা কিভাবে বার করব। শর্ট টার্ম ক্যাপিটাল গেন বার করার ফর্মুলা হলো, প্রথমে আমরা সেল কনসিডারেশন নেব, তার থেকে লেস করব, লেস এক্সপেন্সেস অন ট্রান্সফার। এক্সপেন্সেস অন ট্রান্সফার বলতে মানে সেল করতে গিয়ে যদি কোনো ব্রোকারেজ বা কমিশন দেওয়া হয় সেটাকে বলা হয় এক্সপেন্সেস অন ট্রান্সফার, সেটাকে আমরা মাইনাস করব। করে যেটা বেরোয় এটাকে বলে নেট সেল কনসিডারেশন। সেখান থেকে আমরা দুটো জিনিস মাইনাস করব, এক হলো কস্ট অফ অ্যাকুইজিশন, দুই হলো কস্ট অফ ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, এই দুটোকে লেস করলে সেটাকে বলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন। আর তার থেকে কিছু আমাদের এক্সেমশন আছে, যেরকম 54B, ঠিক আছে, এই এক্সেমশনগুলোকে লেস করলে আমরা পাবো ট্যাক্সেবল শর্ট টার্ম ক্যাপিটাল গেন। সাথে সাথে আমি লং টার্মটাকে ফর্মুলাটা বলে দিই, তারপর বোঝাবো আরও কিছু। এবার লং টার্ম ক্যাপিটাল গেন আমরা কিভাবে বার করব না, প্রথমে সেল কনসিডারেশন, তার থেকে লেস করবো এক্সপেন্সেস অন সেল অর ট্রান্সফার, নেট সেল কনসিডারেশন হলো। এবার যেটাকে আমরা কস্ট অফ অ্যাকুইজিশন বা কস্ট অফ ইমপ্রুভমেন্ট আমরা নর্মালটাকে লেস করেছিলাম, এখানে কিন্তু এগুলোকে তোমাকে ইন্ডেক্স কস্টে কনভার্ট করে নিতে হয়, মানে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন আর ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট। তো কিভাবে আমরা ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন বা ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট করবো, যেটা কস্ট অফ অ্যাকুইজিশন বা কস্ট অফ ইমপ্রুভমেন্ট যেটা দেওয়া থাকবে সেটাকে ইনটু করবো, ওপরে বসাবো তোমার কারেন্ট প্রিভিয়াস ইয়ারের ইন্ডেক্স নাম্বার। এটা কারেন্ট প্রিভিয়াস ইন্ডেক্স নাম্বারগুলো তোমাকে পরীক্ষায় দিয়ে দেয়। কারেন্ট প্রিভিয়াস ইয়ারের ইন্ডেক্স নাম্বার কিন্তু মানে ডেট, কারেন্ট প্রিভিয়াস ইয়ার বলবো না, আমরা বলবো ইয়ারে, ওপরে বসবে তোমার ডেট অফ সেলের ইন্ডেক্স নাম্বার, আর নিচে বসে ইয়ার অফ অ্যাকুইজিশনের ইন্ডেক্স নাম্বার। তার মানে সোজা কথা কস্ট অফ অ্যাকুইজিশন ইনটু ইন্ডেক্স নাম্বার ইন দ্য ইয়ার অফ সেল, ওপরে, আর নিচে বসবে ইন্ডেক্স নাম্বার ইন দ্য ইয়ার অফ অ্যাকুইজিশন। মানে জেনারেলি অ্যাসেটটা তোমাকে যেটা সেল দেবে সেটা কিন্তু আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ারই, তার মানে কারেন্ট প্রিভিয়াস ইয়ারের ইন্ডেক্স নাম্বার 363 হয়, ঠিক আছে। আর নিচে বসবে তোমার যে বছরে অ্যাসেটটাকে অ্যাকোয়ার করেছিল। সিমিলারলি কস্ট অফ ইমপ্রুভমেন্টের বেলাও কিন্তু একই জিনিস, ওপরে বসবে মানে ইয়ার অফ সেলের ইন্ডেক্স আর নিচে বসবে ইয়ার অফ ইমপ্রুভমেন্টের ইন্ডেক্স। তাহলে আমরা ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন বা ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট আমরা কনভার্ট করে নিতে পারলাম। এবার এখান থেকে অ্যাজ ইউজুয়াল কিছু এক্সেমশন আছে আমাদের, 54B, 54D, ঠিক আছে, এরকম কিছু আমাদের এক্সেমশন আছে। এক্সেমশনে কিন্তু একটা দুটো অঙ্ক তোমাদের পরীক্ষায় দেয়, এগুলো জানতে লাগবে। 54 এর এক্সেমশন, 54B এর এক্সেমশন, এগুলোকে শিখিয়ে দিতে হবে। কাজে বললাম ক্যাপিটাল গেন হয়তো মনে হচ্ছে তোমার ছোট ছোট অঙ্ক আছে, কিন্তু রুল তোমাকে জানতে হবে। এখান থেকে কিন্তু অনেক ভ্যারাইটি, অনেক রকমের অঙ্ক আছে। আর সব থেকে বড় কথা হলো খুব কম টাইমে এই অঙ্কগুলো আমাদের হয়ে যায়, ঠিক আছে। তাহলে হাউ টু কম্পিউট শর্ট টার্ম ক্যাপিটাল গেন অর লস, আর হাউ টু কম্পিউট লং টার্ম ক্যাপিটাল গেন অর লস আমি বলে দিলাম। এবার আমি বলবো কস্ট অফ অ্যাকুইজিশন মানে কি। কস্ট অফ অ্যাকুইজিশন মানে হলো যেভাবে অ্যাসেটটা কেনা হয়েছে, অ্যাকোয়ার করা হয়েছে। আর কস্ট অফ ইমপ্রুভমেন্ট কাকে বলে? কস্ট অফ ইমপ্রুভমেন্ট মানে হলো এমন কিছু খরচা ওই অ্যাসেটটার পেছনে করা হয়েছে যেটার জন্যে অ্যাসেটটার ভলিউম কিন্তু বেড়েছে এবং তার প্রোডাক্টিভিটি ক্যাপাসিটি তার কিন্তু বেড়ে গিয়েছে, ঠিক আছে। অ্যাসেটটার মানে ভলিউম চেঞ্জ হয়েছে, ঠিক আছে, মানে ভলিউম বেড়েছে, সাথে সাথে তার প্রোডাকশন ক্যাপাসিটিও কিন্তু বেড়েছে। তোমাকে যদি বলে দেয় কোনো গোল্ড বা কোনো জুয়েলারি সেটাকে পালিশ করেছে, পালিশ এক্সপেন্ডিচার কিন্তু কখনো তোমার হচ্ছে কি মানে ইমপ্রুভমেন্ট কস্টের মধ্যে কিন্তু আসবে না, কারণ পালিশ করা মানে কিন্তু অ্যাসেটটার ভ্যালু কিন্তু বেড়ে যায় না, ঠিক আছে। সরি, ভুল বলছি, ভ্যালু বেড়ে যায়, অবভিয়াসলি ভ্যালু বাড়ে। তোমার হচ্ছে কি মানে যেটা অ্যাসেটটার যেটা ভলিউম সেটা কিন্তু কখনো বাড়ে না, ওই জন্যে পালিশ এক্সপেন্ডিচার কিন্তু ইমপ্রুভমেন্ট কস্ট হয় না, ঠিক আছে। আচ্ছা, আর একটু বলে দিই এই কস্ট অফ অ্যাকুইজিশন। হ্যাঁ, কস্ট অফ অ্যাকুইজিশনের বেলায় কিছু রুল আছে, এগুলোকে জানতে লাগবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ওনারের অ্যাকুইজিশন কস্টটাকে কারেন্ট ওনারের অ্যাকুইজিশন কস্ট বলে ধরে নেওয়া হয়। ধরো তুমি একটা কোনো অ্যাসেট সেল করছো, যে অ্যাসেটটাকে তুমি কিছু কেনো, তুমি হয়তো সেই অ্যাসেটটাকে কেনো, ঠিক আছে। এবারে দেখো কস্ট অফ অ্যাকুইজিশন তুমি যদি বেনিফিট যদি না পাও, তোমার কিন্তু ক্যাপিটাল গেইনটা কিন্তু বেশি হয়ে যাবে, পুরো সেল ভ্যালুটাই তো তোমার ট্যাক্স পে করতে হবে সেক্ষেত্রে। তার জন্য ইনকাম ট্যাক্স অথরিটিকে আমাদের কিন্তু ফেসিলিটি দিয়ে দেয় যে কিছু কিছু সিচুয়েশনে কিন্তু মানে পুরনো ওনার, আগের ওনার যে দামে মানে অ্যাসেটটা কিনেছিল, সেটাকে কিন্তু কারেন্ট ওনারের কস্ট বলে ধরে নেওয়া হয়। যেরকম কি কোনো গিফট হিসাবে যদি কোনো অ্যাসেট আমরা পাই, বা কোনো উইল করে কোনো তোমার কোনো হয়তো গ্র্যান্ডফাদার কি যেই হোক, সে কোনো উইল করে তোমার নামে সম্পত্তি দিয়ে দিয়েছে, তার মানে তুমি তো সেটা কিনলে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আর কি বললাম যে তোমার হচ্ছে কি সাকসেশন আর ইনহেরিটেন্স, মানে উত্তরাধিকার সূত্রে, সাকসেশন বা ইনহেরিটেড সূত্রে যদি কোনো প্রপার্টি যদি পাও, এই অ্যাসেট যদি তুমি অ্যাকোয়ার করো, এই ক্ষেত্রে প্রিভিয়াস ওনারের কস্টটা কিন্তু কারেন্ট ওনারের কস্ট হয়ে যায়, ঠিক আছে।
আর আরেকটা জিনিস বলে দেবো, যদি কোনো অ্যাসেট 1/4/2001 এর আগে যদি পারচেস করা হয়, ঠিক আছে, তখন আমাদের একটা ফেয়ার মার্কেট ভ্যালু বলে দেওয়া থাকে। আমাদের তখন অ্যাকচুয়াল কস্ট আর ফেয়ার মার্কেট ভ্যালু দুটোর মধ্যে যেটা বড়, তার মানে যখনই কোনো অ্যাসেট 1/4/2001 এর আগে পারচেস করবে, অবভিয়াসলি কিন্তু সেখানে আমাদের একটা ফেয়ার মার্কেট ভ্যালু অন 1/4/2001 দেখবে দেওয়া থাকবে, ঠিক আছে। তখন মানে যেটা অ্যাকচুয়াল কস্ট অফ অ্যাকুইজিশন আর হচ্ছে কি তোমার যেটা ফেয়ার মার্কেট ভ্যালু বলে দেওয়া থাকবে 1/4/2001, দুটোর মধ্যে যেটা বড় সেটা কি তোমরা মানে কস্ট অফ অ্যাকুইজিশন হিসেবে ধরবে। কারণ বড় তুমি যত ধরবে তোমার ক্যাপিটাল গেইন কিন্তু মানে ট্যাক্সেবল অ্যামাউন্টটা তত কিন্তু কম হবে। এবার অনেকখানি রুল আমি বুঝিয়ে দিলাম, এবার একটা অঙ্ক আজকের দিনের মতন আমি করিয়ে দিই। দেখো আমি করছি অঙ্কটাকে, তোমরা একটু মন দিয়ে শোনো। যে অঙ্কটাকে করাচ্ছি এটা কিন্তু আমাদের ইয়ারে আসার সাম। দেখো আমি একটা ছোট অঙ্ক একটা তোমাকে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো একটা অঙ্ক আমি এখন করাবো, আর এরপর থেকে কিন্তু আমার আর বিশেষ রুল বোঝানোর দরকার নেই। অঙ্ক করাতে করাতেই কিন্তু আমি রুল বোঝাতে বোঝাতে চলে যেতে পারবো। অঙ্কটাকে আমি একটুখানি পড়ছি, যথারীতি যখন ইউটিউবে দেবো, আমি চ্যানেলেতে দেবো, ডেসক্রিপশনে গেলে লিঙ্ক থেকে তোমরা প্রবলেমটাকে কিন্তু পেয়ে যাবে। বলছে মিস্টার আর, মন দিয়ে শুনবে, মিস্টার আর পারচেজ এ হাউস অন 12/2/1997। 12/2/1997, খেয়াল রাখবে কিন্তু মানে 1/4/2001 এর আগে কিন্তু পারচেস করতে, এক্ষুনি রুল আমি বলে দিয়েছি। দেখো তোমাকে আমি ক্যাপিটাল গেইনের যা রুল বলে দেবো, ওর বাইরে কিন্তু কিছু আর থাকবে না। আর তুমি হাজার বই পড়ে ওগুলোকে জীবনে তুমি শেষ করতে পারবে না, এত রুল। কিন্তু আমি ছোট্ট করে তোমাদেরকে বলে দেবো যাতে পুরো মানে সিলেবাস বলতে কি পুরো মানে চ্যাপ্টারটাই আমাদের কিন্তু কভার করে যায়। কারণ এখান থেকে কিন্তু মানে দুটো অঙ্ক অনেক সময় দিতে পারে ক্যাপিটাল গেইন থেকে। 5 নম্বরে দিয়ে দিল একটা, কি 5 নম্বরে তোমাকে দুটো অঙ্ক দিয়ে দিল, ধরতেও পারবে না তুমি ক্যাপিটাল গেইনের অঙ্ক থেকে দিচ্ছি, বুঝতে পারলে। কিন্তু পুরো চ্যাপ্টারটাকে তুমি যদি পড়ে যাও তোমার কাছে, তখন দেখবে কিন্তু ট্যাক্সটা অনেক কিন্তু মানে হাতে গ্রিপের মধ্যে এসে গিয়েছে, বুঝেছো। আচ্ছা দেখো, বড় অঙ্কের মধ্যে শিখি, এখন পরীক্ষা এসে যাচ্ছে। বড় অঙ্কের মধ্যে স্যালারি দেয়, হাউস প্রপার্টি দেয়, বিজনেস প্রফেশন দেয়। কাজেই তুমি যদি কমপ্লিট যদি দুটো বড় অঙ্ক করে যাও, তুমি কিন্তু একটাকে তুমি ছাড়তে পারো। কিন্তু বিজনেস থেকে আবার ছোট ছোট অঙ্কগুলো আছে, সেগুলোকে কিন্তু তুমি করে যাও। তুমি বড় দুটো অঙ্ক করে যাও, হাউস প্রপার্টি স্যালারি এমনভাবে করে যাও যেন যা দেবে তুমি সব অঙ্ক করতে পারো। এবার বিজনেসের ভেতরে ছোট ছোট অঙ্কগুলো তুমি করে যাও। অনেক ছোট ছোট অঙ্ক আছে বিজনেসে, তোমার সাইন্টিফিক রিসার্চের অঙ্ক আছে, ডেপ্রিসিয়েশন অঙ্ক গত বছরও দিয়েছিল, প্রত্যেক বছরই দেয়। তোমার হচ্ছে কি ওই WDP বার করে যে ডেপ্রিসিয়েশন বার করা, ওগুলোকে শিখিয়ে দিতে লাগবে। তাহলে পুরো বড় বিজনেসটা জানতে লাগবে না। কিন্তু প্রফেশনের অঙ্ক গত বছরে দেয়, প্রফেশনের অঙ্ক তোমাকে একটা করে যেতে লাগবে, মোস্ট ইজি। কারণ ট্যাক্স কিন্তু ভীষণ স্কোরিং। যাই হোক, করছি অঙ্কটা। Mr. R purchased a house on 12/2/1997 for rupees 3,40,000. ফেয়ার মার্কেট ভ্যালু 1/4/2001 বলে দিল 5 লাখ। আমি এক্ষুনি বলে দিয়েছি, যখনই অ্যাসেটটা পারচেস করবে 1/4/2000 এর আগে, 1/4/2001 এর আগে, তোমাকে কিন্তু ফেয়ার মার্কেট ভ্যালু 1/4/2001 তোমাকে বলে দেবে। তখন অ্যাকচুয়াল কস্ট অফ অ্যাকুইজিশন আর ফেয়ার মার্কেট ভ্যালু অন 1/4/2001 দুটোর মধ্যে যেটা বড় সেটাকে মানে কস্ট অফ অ্যাকুইজিশন হিসেবে ধরবে। যেমন এখানে এই ফেয়ার মার্কেট ভ্যালুটাই কিন্তু বড়। On 5/6/2000 on 5/6/2024, ঠিক আছে, 5/6/2024 he sold the house for rupees 20 lakhs and paid brokerage at the rate of 2%, ঠিক আছে। compute his capital gain for the assessment year 25-26, ঠিক আছে। আচ্ছা, সবার আগে দেখতে হবে এটা শর্ট টার্ম কি লং টার্ম। অবভিয়াসলি এটা লং টার্ম, কারণ তোমার হাউসের বেলায় কিন্তু 24 মাস রুলটা ছিল, 24 মান্থ। তো বহুদিন হয়ে গেছে, 20 মান্থের থেকে 24 মান্থের থেকে আরও অনেক বেশি দিন হোল্ড করেছি। কারণ কিনেছি সেই 12/2/1997 আর সেল করছে আমাদের প্রিভিয়াস ইয়ার মানে 5/6/2024, ঠিক আছে। অবভিয়াসলি আমাদের কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইন হবে। তাহলে আমরা উপরে লিখি, কম্পিউটেশন অফ, অঙ্ক করতে তো 2-3 মিনিট সময় লাগবে। কম্পিউটেশন অফ computation of capital gain, computation of capital gain of Mr. নামটা কি দিয়ে দেওয়া আছে, কম্পিউটেশন অফ ক্যাপিটাল গেইন অফ মিস্টার আর বলেছে, অফ মিস্টার আর ফর দ্য assessment year 25-26, ঠিক আছে।
ওই জন্য আমি বলি এইসব সাবজেক্টে ফেল করাটাই শক্ত, বুঝলে? স্টুডেন্ট কি করে ফেল করে আমি জানি না। স্কোরিং সাবজেক্ট এটা আমাদের রুপিস। তাহলে প্রথমে লিখি যে সেল কনসিডারেশন, সেলস কনসিডারেশন, তো সেল কত টাকা দিয়ে করেছে? সেল আমাদের অ্যাসেট করেছে, দেখো তোমার হচ্ছে কি 20 লাখ দিয়ে সেল করেছে, আর আমার এক্সপেন্সেস অন ট্রান্সফার করেছে 2%। ঠিক আছে, তাহলে সেল ভ্যালু আমাদের বলে দেওয়া আছে 20 লাখ। সেল ভ্যালু আমাদের বলে দেওয়া আছে 20 লাখ লেস এক্সপেন্সেস অন ট্রান্সফার, লেস এক্সপেন্সেস অন ট্রান্সফার 2%। তাহলে 20 লাখের 20 লাখের 2% কত হয়? 20 লাখের 2% মানে তোমার দুটো জিরো এখান থেকে বাদ দিয়ে দাও, তারপর হচ্ছে কি 20 লাখের 2% কত হয়? 20 লাখের 10% হয় তোমার 2 লাখ, তার মানে 40,000 টাকা হবে, 40,000। তাহলে 19,60,000, 19,60,000। ঠিক আছে, এটাকে আমরা বলবো নেট সেল কনসিডারেশন, নেট সেলস কনসিডারেশন, নেট সেলস কনসিডারেশন। আচ্ছা, এবার যেহেতু এটা লং টার্ম, তাহলে আমরা লিখবো লেস, বলে একটা কোলন দেব, লিখবো ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। তাহলে অ্যাসেটটা আমাদের ওই ফেয়ার মার্কেট ভ্যালুটাকে কিন্তু আমরা নেবো। ফেয়ার মার্কেট ভ্যালু আমাদের বলে দেওয়া আছে দেখো 5 লাখ। ঠিক আছে, ফেয়ার মার্কেট ভ্যালু আমাদের বলে দেওয়া আছে কিন্তু 5 লাখ ইনটু ওপরে ইয়ার অফ সেল মানে আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ার 363, আর ইন্ডেক্স নাম্বারগুলো কিন্তু শুরু হয়েছে 2001-2 সাল মানে 2001 টু প্রিভিয়াস ইয়ার থেকে শুরু হয়েছে। তো অ্যাসেট যেহেতু তার আগে কিনেছে, আমরা 2001 টু প্রিভিয়াস ইয়ারের ইন্ডেক্স নাম্বার নিচে নেবো। ঠিক আছে, ইয়ার অফ অ্যাকুইজিশন তোমার 1996 না পাবো, তখন তো ইন্ডেক্স নাম্বার ছিল না। ইন্ডেক্স নাম্বার কিন্তু 2001 টু প্রিভিয়াস ইয়ার থেকে শুরু হয়েছে, তাহলে 2001 টু ফার্স্ট ইন্ডেক্স নাম্বারটা কিন্তু আমাদের হাতে। ঠিক আছে, এটা করলে কত হয় একটু ক্যালকুলেশন কর। 5 লাখ ইনটু 363/100, তার মানে সোজা কথা 5000 ইনটু 363, 5000 ইনটু 363। ঠিক আছে, 18,15,000, 18,15,000। আর লিখবো কস্ট অফ ইমপ্রুভমেন্ট, কিন্তু কিছু নেই। ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট কস্ট কিন্তু কিছু দেয়। ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট, নীল। তাহলে 18,15,000 আমরা লেস করি, কত হয়? 19,60,000 থেকে 18,15,000 লেস করলে আমাদের কত হয়? 1,45,000, কত? 1,45,000, 1,45,000। এটাকে আমরা বলবো যে লং টার্ম ক্যাপিটাল গেইন। অঙ্কটা হয়ে গেল। তাহলে খুবই সোজা, শুধু রুলগুলোকে একটু মনে রাখতে হয়। তবে স্যালারি বা হাউস প্রপার্টির মতন অত বড় কিন্তু না। হ্যাঁ, মোটামুটি আর একদিন ক্লাসে কিন্তু আমি ক্যাপিটাল গেইনটাকে কমপ্লিট করে দিতে পারবো, এইটুকুনি বলবো। ঠিক আছে, তো যেটা বলার, ভিডিও রেগুলার ফলো করো আর ক্লাস আমার রেগুলার ফলো করো, একটু শেয়ার করো চ্যানেলটা বন্ধুদের মধ্যে, নিজেরা একটু শেয়ার করে দিই। তো থ্যাংক ইউ।